সুপ্রিয় দর্শক, আজকের জিটিভি সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে আমাদের এই স্টুডিওতে তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রথমে আমাদের সাথে আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, আইনজীবী এবং বিএনপি নেতা। এরপরই আছেন সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাদ এবং সবশেষে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন আছেন। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, চাইলে কোনো প্রশ্ন থাকতে আমরা আজকে জঙ্গিবাদের প্রতিকার নিয়ে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনাদের সাথে যোগ করতে পারেন আমাদের সাথে। যে স্কোয়ারের নাম্বারটি থাকছে, দুটো নাম্বার, সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমরা নিশ্চয়ই আপনার মতামতগুলোকে আমাদের আলোচনায় নিয়ে আসতে পারবো। আমি প্রথম থেকে শুরু করে পাবো যে আপনি এই বিষয়ে কথা বলেছেন স্টুডিওতে এসে কয়েকবারই। তারপরেও বেশ কিছু ইনিশিয়েটিভ গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে। রাজনৈতিক দলগুলো যেমন কাজ করছে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে প্রতিকারের জন্য, অন্য পেশাজীবীরাও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্রতিবাদ মানববন্ধন করছে। যেমন একটি বিষয় কুদ্দুস ভাই বলবেন যে আগামীকালকে সারা দেশে সাংবাদিকদেরও একটি মানববন্ধন প্রতিবাদ আছে 1 ঘন্টার জন্য। সামগ্রিকভাবে যতটুকু এগিয়েছে সেখান থেকে পরবর্তী প্রতিকার কি হতে পারে, আপনার কি মনে হয়? ধন্যবাদ জামিল ভাই আপনাকে। আজকে আলোচক বিন্দু যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর জিটিভি দর্শক যারা দেশে প্রবাসে দেখছেন রাত জেগে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দুটো শব্দ কিন্তু দুই রকমের, একটি বলেছেন জঙ্গিবাদ, আরেকটি হচ্ছে প্রতিকার। আমি জঙ্গিবাদের থেকেও প্রতিকারের দিকটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই, কারণ আমরা আসলে গত বেশ কিছু বছর ধরে এই জঙ্গিবাদ শব্দটার সঙ্গে বেশ প্রচলিত হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বৈশ্বিক প্রবলেম, সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্নভাবে এই প্রবলেমটি বিস্তার লাভ করেছে। আমার কাছে কষ্ট লাগে যে এই সমস্যাটি হয়তো আমরা কোনো না কোনোভাবে এই সমস্যাটির বাইরে থাকতে পারতাম, যেভাবে আমরা এখন আষ্টে পৃষ্ঠে রাষ্ট্রের একটি মূল দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে জঙ্গিবাদকে মোকাবেলা করা। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে কেন আসলে এই জঙ্গিবাদ কেন আমাদেরকে এত চারদিকে ঘিরে ধরেছে। এটার জন্য আপনি হয়তো নানা রকম ইস্যুকে দায়ী করবেন, নানাভাবে অ্যাড্রেস করার চেষ্টা করবেন। গভর্নমেন্ট জনগণের কাছ থেকে ইনফরমেশনের ব্যাপারে সহযোগিতা চাচ্ছে। আমরা দেখলাম কদিন ধরে ডিএমপির কাছ থেকে বিভিন্ন রকমের মেসেজ আসতেছে যে তারা যাতে আমরা যাতে বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করি। কিন্তু আমরা কিন্তু যে কোনো একটি ঘটনা ঘটলে আমরা শুনতে পাই বা ইতিপূর্বে শুনতে পেয়েছি তারা সমস্ত তথ্য তাদের কাছে ছিল, তাদের সমস্ত তথ্য এই ঘটনার ছিল এবং আছে, আমরা জেনে যাব খুব শীঘ্রই। তার মানে দেখা যাচ্ছে যে এখন যে তথ্যগুলি চাওয়া হচ্ছে এই তথ্যগুলি কিন্তু আমরা গত 7টি বছর 10টি বছর চাইতে শুনিনি, বরং আমরা শুনেছি যে জঙ্গিবাদ কি কিভাবে কোথায় কোথায় একটা লোক ধরলেই তাকে সে কিভাবে জঙ্গি হয়েছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা জেনে যেতাম। কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে একটা জনগণকে একটা কানেক্টিভিটির মধ্যে আনার প্রচেষ্টা, এটা অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখে এবং আমি মনে করি এটাই হচ্ছে মেইন স্ট্রিমের জনগণকে সম্পৃক্ত করা। আপনি যখন জনগণকে আপনার এই জঙ্গিবাদ ব্যাপারটা অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে এসে পড়বেন, জনগণ হবে মেইন আপনার মানে এটা কি বলবো ভ্যানগার্ড, যারা এটাকে রেস্ট্রেইন করবে। কোন দেশে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে যখন জঙ্গিবাদকে কখনো মিনিমাইজ করা যায়নি। হ্যাঁ, আপনি সাময়িক হয়তো কমিতে পেরেছেন, বাট কখনো যেটা বড় আসপেক্টে আপনি দেখবেন কখনো এটা মিনিমাইজ হয়নি, বরং সেটা বৃদ্ধি পায়। আমার দেশে 16 কোটি 14 কোটি লোকের জন্য যে অপ্রতুল ল এনফোর্সিং এজেন্সি আছে সেই তুলনায় কিন্তু কখনোই তারা কিন্তু আমাদেরকে নিরাপদে রাখতে পারবে না। বরং এখানে যদি জনগণ যদি ভূমিকার দায়িত্বটা পালন করে, জনগণ যদি সচেতন হয়, পরিবার থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় পর্যন্ত জনগণের মধ্যে এন্টারটেইন থাকে, কানেক্টিভিটি থাকে যে এই প্রবলেমটা হচ্ছে আমার প্রবলেম, আমার সন্তানকে আমি কখনো অ্যালাউ করবো না জঙ্গিবাদের দিকে যেতে, আমার পরিবারের মেম্বার কখনো পার্টিসিপেট করবে না ওইরকম কোনো ক্ষেত্রের মধ্যে, আমার সোসাইটির কোনো মেম্বার পার্টিসিপেট করবে না যে ওই জায়গাটার মধ্যে, তাহলে হবে কি এই যে ফ্যামিলি থেকে শুরু হবে একেবারে গ্রেড পর্যন্ত টপ পর্যন্ত, টপ টু বটম পর্যন্ত একটা ব্যারিয়ার তৈরি হবে, একটা সচেতনতা তৈরি হবে। তখনই একটা সময় যারা দেখা যাবে যে জঙ্গিবাদের যারা মুসলিম, এখনো সংখ্যাটি অতিশয় অল্প, আমি বলবো 16 কোটির মধ্যে 1600 বলা যাবে না, আমি পার্সোনালি মনে করি এক্সট্রিম সেন্সে। আর জঙ্গি মতাদর্শে বিশ্বাসী করে এরকম হয়তো হাজার হাজার হতে পারে, এটা কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কোনটা, যারা ডিরেক্টলি ক্যাপাবিলিটি অর্জন করেছে, যারা ওই ইনফ্রাস্ট্রাকচারালি তারা এমন ডেভেলপ করেছে, যারা আমাদেরকে স্ট্রাইক করার যাদের ক্যাপাসিটি আছে, তারা হচ্ছে আমাদের জন্য ডেঞ্জার আমি মনে করি। তো আমি মনে করি ল এনফোর্সমেন্ট এজেন্সি যত 7টি বছর 9টি বছর ধরে যেভাবে অপোজিশনের পিছনে সময় ব্যয় করেছে প্রতিটি ক্ষেত্রে এবং যে প্রম্পটলি তারা কাজগুলি করেছে, ঠিক এই কাজগুলি যদি তারা যদি এই 7টি বছর জঙ্গিবাদের পেছনে এইভাবে একুরেটলি যদি কাজ করত, তাহলে হয়তো আজকে জঙ্গিবাদকে সাথে আমাদের এতটা সাক্ষাৎ
না হলেও হতো। আচ্ছা, ধন্যবাদ পারভেজ ভাই, আপনি শুরু করেছেন। আমিন ভাই, আপনারও একই অবস্থান, আপনি এই বিষয়ে এর আগেও কথা বলেছেন, কিন্তু তারপরেও যতটুকু আমরা দেখছি যে বিভিন্ন পেশাজীবীদের আমরা কার্যক্রম দেখছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগ তারা নিয়েছে, ছাত্রছাত্রী রাস্তায় প্রতিবাদ করছে, শিক্ষক সমাজ, সাংবাদিক। তার মানে হচ্ছে বিভিন্ন মানুষ বুঝতে পারছে যে এটি একটা বড় এজেন্ডা এখনকার, তার পেছনে একটা লিডারশিপ গভর্নমেন্টের প্রয়োজন আছে। কিন্তু আমরা রাজনৈতিক ক্ষেত্রে যে সংলাপের সম্ভাবনা কিংবা আলাপ, সেগুলো নিয়ে যে আলাপ আলোচনাটা হয়েছিল সেটা এখন আর নেই। এখন ইন্ডিভিজুয়ালি কিন্তু সবাই কাজ করছে। আপনি এখান থেকে কোন দিকে দেখছেন এই অবস্থান? জামিল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জিটিভির দর্শক, দেশে এবং প্রবাসে যারা দেখছেন সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আসলে জঙ্গিবাদ এটি একটা বৈশ্বিক সমস্যা, শুধু বাংলাদেশে নয়। এবং এই সমস্যাটা আমার মনে হয় বাংলাদেশ সরকার যেভাবে অ্যাড্রেস করতে পেরেছে, আপনি যদি অন্যান্য জঙ্গিবাদ আক্রান্ত দেশগুলোর দিকে তাকান তাহলে কিন্তু এরকম ভাবে অ্যাড্রেস আর কেউ করতে পারেনি। আপনার বক্তব্যের মধ্যে দিয়ে এবং ব্যারিস্টার পারভেজের বক্তব্যের মধ্যে দিয়ে যে বিষয়টা উঠে এসেছে, আজকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের প্রতিটি সেক্টর থেকে, একেবারে ফ্যামিলি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আবার বিভিন্ন পেশার জায়গা থেকে যেভাবে মানুষের মধ্যে একটা সচেতনতা গ্রোন আপ হচ্ছে, এটা কিন্তু অভূতপূর্ব। এটা অতীতে কখনো দেখা যায়নি। তো এইভাবে যদি আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা যায়, তাহলে এখানে এরপরে রাজনৈতিক দল হিসেবে কে আসলো না, এটা খুব একটা ম্যাটার করবে বলে আমার মনে হয় না। এই কথাটা আমি আগেও বলেছি, আমি বারবার বলতে ভালো লাগে না যে আসলে আমাদের বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় অক্ষত ছিল মুক্তিযুদ্ধ, ৭১ মুক্তিযুদ্ধ। সে মুক্তিযুদ্ধ কিন্তু একটা বৃহৎ কয়েকটা রাজনৈতিক দল কিন্তু আসেনি আমাদের সাথে, কিন্তু সাধারণ মানুষের মহামিলন ঘটেছিল, যে মহামিলন আমাদেরকে মুক্তির স্বর্ণালী দ্বীপে পৌঁছে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু 90 তো কম বেশি সবাই কম বেশি একটি জায়গায় ছিল, কিন্তু জঙ্গিবাদটা কিন্তু 90-এর যে প্রেক্ষাপট ছিল তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। কারণ যে ছেলেটা জঙ্গিবাদে যাচ্ছে সে কিন্তু এক মুহূর্তের জন্য মনে করছে না যে সে কোনো কিছু ভুল করছে। সে মনে করতেছে যে আমি শহীদ হতে যাচ্ছি, আমি আল্লাহকে পেতে যাচ্ছি, আমি বেহেশত পেতে যাচ্ছি। যেমন আপনার গুলশান আর্টিজান হামলায় যে 5 জন জঙ্গি অ্যারেস্ট হয়েছিল, পত্রিকায় যেটা পড়েছি বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে, যে তারা যখন সকালবেলা জঙ্গিদের ছেড়ে দিচ্ছিল তাদের ডায়লগটা কি ছিল, ফ্লোরে ক্ষতবিক্ষত লাশগুলো দেখিয়ে তারা বলছিল, দেখ কিভাবে হত্যা করেছি, একটু পরে এখানে আমরাও মরবো, তোদের সাথে দেখা হবে জান্নাতে, ইসলামের প্রতি খেয়াল রাখবি, হারাম খাবি না হালাল খাবি। কথাগুলো মানে ওদের কনফিডেন্স লেভেলটা কোন জায়গায়। ঘটনা হচ্ছে এটা কেন হচ্ছে, তার কারণ জঙ্গিবাদের কারণটা কি। আমি জঙ্গিবাদের নানাবিধ কারণ আছে, বাট আমার বিবেচনায় যেটা মূল কারণ সেটি হচ্ছে, কিন্তু 18-20 বছর বয়সী একটা ছেলে, তার এই একটা চেতনায় শানিত, তার এক মুহূর্তে আমি বলছি, আমি সে জায়গায় যেই চেতনাই হোক সে বিভ্রান্ত চেতনা, সে শানিত। তাহলে এখন চেতনা কি? ইসলামিক চেতনা, ইসলাম প্রতিষ্ঠার চেতনা। এটা বলা হচ্ছে তাদের, রাইট। তাকে বুঝাতে হবে যে এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক কোথাও নাই। এখন কেন হচ্ছে জঙ্গিবাদটা? জঙ্গিবাদের এই কারণ ধর্মটা হচ্ছে আফিমের মতো, এটা আমরা সবাই বলি। ধর্ম প্রচন্ড ইমোশনাল একটা বিষয়, এত টাচি বিষয়, দুনিয়া তার কোনো কিছু কিন্তু এত টাচি বিষয় না। আপনি দেখবেন যে মানুষটা জীবনে ধর্মকর্ম করেনি, তাকেও যদি একজন মুসলমানকে যদি আমাদের নবীজি সম্পর্কে নেগেটিভ একটা কথা বলেন, সে কিন্তু প্রচন্ড রিয়েক্ট করবে। ঠিক সেম ওয়েতে সনাতন ধর্মের একজন মানুষ যে জীবনে কোনোদিন উপাসনা করেনি, তাকেও যদি গিয়ে আপনি তার ধর্ম নিয়ে অথবা তার দেবতা শ্রীকৃষ্ণকে নিয়ে যদি আপনি নেগেটিভ একটা কমেন্টস করেন, সে কিন্তু আপনাকে ছাড়বে না, ছাড় দিবে না। এমন একটা টাচি বিষয় হচ্ছে ধর্ম। সেটাই সবচেয়ে মজার ঘটনা হচ্ছে কি, বাংলাদেশে শুধু নয়, বর্তমান বিশ্বে কিছু মানুষ বুঝে শুনে এই ধর্মটাকে ব্যবহার করতেছে ক্ষমতা যাওয়ার হাতিয়ার বান হিসাবে, এবং হাতিয়ার হিসাবে ওরা জেনে শুনে এটাকে ব্যবহার করতেছে। আবার কিছু লোক না বুঝে, ধর্মের মূল স্পিরিটটা না বুঝে, ওরা মনে করতেছে যে আমি এটা করলে আমি বোধহয় জান্নাত পাচ্ছি। যে তরুণগুলো বলছে যে তোদের সাথে দেখা হবে জান্নাতে, ওরা জানে না যে ধর্ম আমরা জানলাম কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে, আল্লাহ রসুলের মাধ্যমে। তাহলে তো আল্লাহ রসুল এবং কোরআনের চেয়ে বড় ব্যাখ্যা বা ভালো কিছু তো হতে পারে না, সোর্স হতে পারে না। তাহলে আল্লাহ রসুলের জীবন আদর্শটা কি? ওনাকে কেউ একটা চট দিলে উনি তাকে হাত ধরে জিজ্ঞেস করেছেন, বাবা তুমি আঘাত পেয়েছো কিনা? রাসূলের কথা বলছেন। হ্যাঁ, উনি হচ্ছে রহমতুল্লাহ আলাইহি। উনি জীবনে কোনোদিন কারোর সাথে মারামারি দূরে কটু কথাও উনি বলেননি। ওনাকে যখন আপনার
তায়েফের ময়দানে তার কাফেররা তার পবিত্র পিঠ মোবারকের উপরে ওঁটের নাড়িভুড়ি উঠিয়ে দিলেন, চাপিয়ে দিলেন, তখন উনি আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি হেদায়েত করো। অথচ হাদিসে কুদসিতে আছে ওই ঘটনা যদি আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে চাইতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৌদি আরবকে এসপার ওসপার উপর নিচ করে দিতেন, যেরকম লূত আলাইহিস সালামের জমানা হয়েছিল। কিন্তু উনি সেটা চান। উনি এই যে কোরআনের রেফারেন্স গুলো প্রকৃতভাবে মানুষ জানছে না বলে ভুল ব্যাখ্যাটা, যেমন ধরেন ও বলছে যে আমি একটু এখানে কোরআনের একটা আয়াত আমি না বলে পারছি না, তাহলে বিষয়টা খুবই রিলেভেন্ট হয়। যেমন ওরা বলছে যে তোদের সাথে দেখা হবে জান্নাতে, মানুষকে হত্যা করে বলছে জান্নাতে দেখা হবে। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পাঠ করেছে সে জান্নাতে যাবে। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলছে মান কাতালা নাফসুন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া, অর্থাৎ যে ব্যক্তি বিনা কারণে কোনো মানুষকে হত্যা করলো অথবা দাঙ্গা হাঙ্গামা তৈরি করলো, তার উপরে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার পাপ জন্মালো, পাপ তার উপরে তার আমল নামে লেখা হলো। তাহলে এখানে কিন্তু বেহেশতে পাওয়ার কোনো সুযোগই নেই, কিন্তু তাকে সেই কোরআনের ব্যাখ্যাটা তাকে দেওয়া হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। এই জন্য যেমন ধরেন এই সরকার আরেকটা যেটা সবচেয়ে ভালো উদ্যোগ গ্রহণ করেছেন সেটা হচ্ছে কি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলো ইমাম সাহেবদের এটা ওদেরকে দিয়ে যেভাবে সম্ভব খুতবার আগে যেমন আজকে আমি আপনার চ্যানেল 24 না নতুন যেটা হয়েছে নিউজ 24 আমি দেখলাম যে আজকে ওরা লাইভ দেখাচ্ছিল বাইতুল মুকাররমের খুতবা নামাজ চলাকালীন। ওখানে কিন্তু ইমাম সাহেব যে চমৎকার করে উনি ব্যাখ্যা দিচ্ছিলেন, আমি নিশ্চিত যে এরকম ব্যাখ্যা যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের আপনি বেশ কতগুলো কোরআনের রেফারেন্স সহ বেশ কতগুলো আপনি ব্যাখ্যা বলেছেন, এবং একটা প্রসঙ্গ ছিল যে মানুষকে সচেতন করা একটি বড় চ্যালেঞ্জ। আমি একটু আপনার কাছে ফিরে আসছি, বিশেষ করে গণমাধ্যমের দিকে কিন্তু মানুষ বারবার তাকায় যে ভাইও কিন্তু রেফারেন্স দিয়েছে একটি গণমাধ্যমে, সেখানে দেখানো হচ্ছে বিভিন্ন নিউজ স্টলে যায়, বা আপনার সাংবাদিকরা কালকে যে প্রোগ্রামটি করছে সেটি একটা উদ্যোগ। সামগ্রিকভাবে মানুষকে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তার আগে আমি জিটিভির প্রিয় দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে যে আজকের যে সাবজেক্টের ধরে যদি আমি বলতে চাই, সমস্যা কিন্তু এখন ফাইন্ড আউট বাংলাদেশে অনেকটাই হয়ে গেছে। আমি মনে করি তার কারণ বৈশ্বিকভাবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু খুব দ্রুত এই সমস্যাটা অর্থাৎ ফাইন্ড আউট করার পরে, এটা পারভেজ ভাই বলেছেন, আমিন ভাই বলেছেন, যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে এখন, তাতে এটা খুব দ্রুতই ওভারকাম করতে পারবে আমরা ধারণা করতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এই সমাজের দেখেন এ টু জেড বলা যায় এখন আমাদের মুক্তিযুদ্ধের সময় যেরকম পাকিস্তানিদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য এবং তাদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেরকম মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, বাংলাদেশের এখন সর্বস্তরের মানুষ, সর্বপেশার মানুষ, শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং তার আমরা কি বলবো যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রোগ্রাম, সভা সমাবেশ, তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখানে প্রতিকারের আরো কিছু জায়গা আছে, ডায়াগনোসিস করার জায়গা, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টর। কারণ এখানে জঙ্গিবাদী টাকাটা কিভাবে ট্রানজাকশন হয়, ব্যাংকের ট্রানজাকশন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে অনেক ধরেন পাচার কাজে, এই যে বিভিন্ন মাদক দ্রব্য পাচার হচ্ছে, ইয়াবার কথা আসে, স্বর্ণ চোরাচালান হয়, মানব পাচারও হয়। হ্যাঁ, মানব পাচার, এটার একটা বড় লেনদেন কিন্তু জঙ্গিবাদীর অর্থ এখানে জড়িত। গভর্নমেন্ট এবং আমাদের জনগণ ওই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, এইখানে গভর্নমেন্টের দায়িত্বটা বেশি। একই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম বরাবরই এই অপশক্তিকে অনেক আগের থেকে চিহ্নিত করেছে এবং চিহ্নিত করে এর বিরুদ্ধে তাদের লেখনির মাধ্যমে, বিভিন্ন টকশের বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন আলোচনা সভার মাধ্যমে গণমাধ্যম কিন্তু বারবার সবসময় সক্রিয় থেকেছে। সবসময় চলমান দেখা যায় না, যখন ঘটনাটা ঘটে তখনকার সাথে যদি আপনি কিন্তু সিরিজ রিপোর্ট করেছে, আমরা হয়তো অনেক কাগজ সিরিজ রিপোর্ট করেছে, সব কাগজের একরকম ভূমিকা নেবে তা না। কিছু কাগজ আবার গণমাধ্যমের খুব মুষ্টিমেয় অংশ আছে যে এই জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে তাদেরও নানানভাবে যোগাযোগ আছে, এটাও অনেকেই জানে। কিন্তু আমরা বলতে চাই গণমাধ্যমের ভূমিকা এই জায়গায় পরিষ্কার, সাংবাদিকদের ভূমিকাও পরিষ্কার। সাংবাদিকরা দেখেন এখানে পেশাজীবী সাংবাদিকরা আগামীকাল একটা সারা দেশে এবং শুধু ঢাকায় না, সমস্ত বাংলাদেশে প্রেস ক্লাব বলুন,
ইউনিয়ন বলুন, সবগুলো বিভিন্ন ইউনিট সংগঠন বলুন, একসাথে। সব সংগঠন কালকে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত একটা মানববন্ধন করবেন এই জঙ্গিবাদের বিরুদ্ধে। এর মধ্য দিয়ে যে চেতনাটা আমরা জানাতে চাই সেটা হচ্ছে যে সাংবাদিক সমাজ যে কোনো সময় যে কোনো দুর্যোগে যেরকম অতীতেও অন্তত এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ। হ্যাঁ না মানুষের সঙ্গে ছিল, এই ক্ষেত্রে একই সঙ্গে মানুষের সঙ্গে, অর্থাৎ আমাদের রাজনীতিবিদ বলেন, সুশীল সমাজ বলেন, যারা জঙ্গিবাদের বিরুদ্ধে আছে তাদের সঙ্গে তারা কণ্ঠস্বর মিলিয়ে তারা তাদের সমর্থন এবং সহযোগিতা করতে চায়। আর যে কথাটা আমিন ভাই বলছিলেন, আমাদের এখানে আরেকটা রুট কিন্তু আছে, মিসগাইড। অর্থাৎ আমাদের যেহেতু আমরা এই দেশের প্রায় 88% মুসলিম ধর্মে বিশ্বাসী লোকজন এখানে বাস করেন, আমাদের দেখবেন কিছু লোক তাদের স্বীয় স্বার্থ হাসিল করার জন্য ধর্মকে নানানভাবে ব্যবহার করছে। এবং আমাদের এই যে আজকে জঙ্গিবাদী তৎপরতা, তাদের নেপথ্যে যাদের যখন আমরা চিহ্নিত করতে পারছি, পুলিশ চিহ্নিত করতে পারছে, দেখা যায় তারা কিন্তু ধর্মের প্রতি আনুগত্য তাদের কম, তারা এটাকে ব্যবহার করছেন এবং ব্যবহার করে আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা শ্রেণী মুসলিম ওইভাবে কিনা রামুর ঘটনাটা না, মানে তারা ধর্মের ব্যবহার বলতে 5 ওয়াক্ত নামাজ প্র্যাকটিসিং মুসলিম কিনা না, এটা কিন্তু দেখা যায়। নিজের না, তাদের যারা নেতা তারা কিন্তু প্র্যাকটিসিং ওই নামাজ পড়া বলেন, অন্যান্য ধর্মের আহার কান মান্য করা ওইগুলোর সাথে দেখা তাদের যায় কোনো না। সম্পর্ক নেই। কিন্তু রামুতে দেখেন একটা ঘটনা হয়েছে, জি। ওইখানে যে ধরনের ধর্মকে ব্যবহার করে যে ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, টোটালি ফেক মানে একটা ফেক ঘটনা নিয়ে একটা ফেক ঘটনা, এরকম ভাবে ধর্মকে ব্যবহার করে কিন্তু যে কোনো জায়গায়, শুধু আমাদের সমাজে না, যে কোনো সমাজে যে কোনো খারাপ কাজটা করে ফেলা যায় নিমিষে। আচ্ছা। সুতরাং আমি মনে করি এখানে আমাদের যারা ধর্মের শিক্ষক আছেন, যারা মৌলানা আছেন, যারা বিভিন্ন জায়গায় ধর্মীয় সমাবেশগুলোতে লিড দেন, ইমাম সাহেবের নেতৃত্ব কথা দেন, বেশি শুনে যারা মুসলিম ইমাম সাহেব আছেন, মাদ্রাসাগুলো সম্মান করে শিক্ষকরা আছেন, ওদের একটা বড় দায়িত্ব আছে। তারা যদি সচেতন না হয়, তারা যদি সক্রিয়ভাবে এগিয়ে না আসে, আচ্ছা। তাহলে কিন্তু এটা সমস্যা খুব দ্রুত এই সমাধান করা সমাধানটা যাবে। আমরা নিশ্চয়ই তবে স্থায়ী- এই ক্ষেত্রে আমার বিশ্বাস আছে, আমি মনে করি জি। বাংলাদেশ বৈশ্বিকভাবে অন্য দেশ যাই করুক না করুক, বাংলাদেশ যেহেতু এটাকে একটা বড় ক্যাম্পেইন, বড় শত্রু হিসেবে জঙ্গিবাদকে ধরে নিয়েছে, বাংলাদেশ সবার আগে সফল হবে। অবশ্যই সফল হবে এটি আমরা চাই। আমরা আবারও আলাপ করব তিনজনের কাছে ফিরে আসতে চাই ছোট একটা বিরতি নিয়ে। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আজকের এই জিটিভি সংলাপে। আমরা আবার ফিরে এলাম আজকের জিটিভি সংলাপে বিরতির পরে। বিরতিতে যাবার আগে মোটামুটি তিনজনই একটা কনটেক্সট আপনারা ব্যাখ্যা করেছেন। আমরা একটু নেক্সট স্টেপ হিসেবে প্রতিকারের দিকে যেতে চাই। ধরা যাক আর কি করণীয় আছে, আপনি রাজনৈতিক আমরা কনটেক্সটে বা অন্য এতক্ষণ কিছু- যেভাবে কথা বললাম তাতে হয়তো অনেকে ভাবতে পারে, দর্শক যারা দেখছেন বা শুনছেন, যে এটা বোধহয় আমাদের দেশ বোধহয় একটা খুব নিরবিচ্ছিন্ন ভাবে এগোচ্ছিল, হঠাৎ করে জঙ্গিবাদ নামে একটা ঘোড়া বা একটা পাগলা কুকুর এসে আমাদের উপর চাপিয়ে পড়লো আর আমরা তাদের দৌড়ে আমরা অস্থির হয়ে গেলাম। ইট ওয়াজ নট লাইক দ্যাট। এইটাকে জুজুর একটা ক্যাম্পেইনের মতো কিন্তু গত ৬-৭টি বছর ধরে আমাদেরকে শোনানো হচ্ছিল। এবং নট অনলি দ্যাট, আপনি দেখবেন যে এটা নিয়ে কিন্তু অনেক পলিটিক্যাল ব্লেম গেমও চলেছে আমার দেশে, পরস্পর বিরোধী। কিরকম ভাবে আপনি খেয়াল করে দেখবেন যে একটা সময় কিন্তু আমার দেশে বাংলা ভাই নিয়ে একটা ভালো ক্যাম্পেইন ছিল, এবং সেই বাংলা ভাই মৃত্যুর পরে আমার দেশে বলা হয় যে শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাই হচ্ছে আমার দেশে জঙ্গিবাদের এই প্রজন্মের বা এই যুগের 90-এর পরের মূল উদ্যোক্তা। এবং তখন কিন্তু জোট সরকার ক্ষমতায়, আমরা জানি। এবং এটার জন্য কিন্তু জোট সরকারকে যতভাবে দায়ী করা যায় দায়ী করা হয়েছে। এক পর্যায়ে দেখা গেছে যে জোট সরকারের অনেকেই বলেছেন না বাংলা ভাই নাই, এটা নিয়ে অনেক ধরনের কথা উঠেছে, মিডিয়া সৃষ্টি, এটা সেটা। আবার পরবর্তী দেখা যায় জোট সরকারের আমলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, যদিও তাদের ফাঁসি এক্সিকিউশন হয়েছে কেয়ারটেকার সরকারের আমলে। বাট তখন একটা সিগনিফিকেন্ট ছিল, আমার যত মনে পড়ে, তখন র্যাব মাত্র গোড়াপত্তন হয়েছে র্যাবের। আমাদের মধ্যে কারোই মধ্যে ভুলে যাওয়ার কথা না, অপারেশন সূর্য দিগল বাড়ি মনে আছে কিনা, অনেকের মনে থাকার কথা। ক্যাপ্টেন গুলজার ছিলেন তখন র্যাবের সিও। এবং ওই অপারেশনে কিন্তু প্রতিটা জঙ্গি যারা যখন সম্পৃক্ত ছিল তখন মাস্টার মাইন্ডে, আমরা তাদের প্রত্যেককে কিন্তু জীবিত ধরতে সক্ষম হয়েছিলাম ওই সময় র্যাবের ফোর্সে ইন্টেলিজেন্স টিম। এবং কারা কারা এর সঙ্গে জড়িত, কিভাবে তারা এর সঙ্গে কিভাবে ফান্ডেড হয়েছে, সমস্ত কিছু একটা প্রসিকিউশনের বিচারের মাধ্যমে পরবর্তী তাদের যা কিছু হয়েছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে তখন এই 2-4টা বাংলা ভাই, ইংলিশ ভাই, উর্দু ভাই 2-4টা দেখেই কিন্তু আমরা
মোটামুটি সবাই আতঙ্কিত বোধ করেছি যে এটা তো কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে এরপরে যে এই যে কত ভাই আসতেছে যাচ্ছে খেলছে বেলছে, মানে এটা তীর্থক্ষেত্র বানায় ফেলছে কিন্তু এখন। জুজুর ভয় জনগণকে কি দেখানো সম্ভব এই ক্ষেত্রে আপনার মনে হয়? হয়েছে, কেমন করে হয়েছে আমরা দেখতাম ঢাকা শহরে একটা সময় আপনার খেয়াল আছে কিনা, সব জায়গায় পোস্টার, হিজবুত তাহরিরের পোস্টার ভরে গিয়েছিল এবং পোস্টারগুলি এত কালারফুল এবং এত সুন্দর, এত লুকেটিভ, এত ইনফরমেটিভ যে কোনো লোক তাকিয়ে দেখে ওটা না পড়ে যেতে পারবে না। আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি এটা দেখতাম, যখন নতুন পোস্টার দেখতাম দাঁড়িয়ে পড়তাম যে অ্যাটলিস্ট হোয়াট দে ওয়াজ ট্রাইং টু সে। এবং ওখানে কোনো ওদের বক্তব্যগুলি কিন্তু খুব কনস্ট্রাকটিভ হইতে তারা প্রেজেন্ট করার চেষ্টা করতে, বোঝা যায় যে এখানে অনেক ভালো পেছনে কাজ করছে। হ্যাঁ, এবং আমি কখনো শুনিনি এই হিজবুত তাহরির পোস্টার লাগাতে যে কেউ অ্যারেস্ট হয়েছে। সচিবালয় থেকে শুরু করে, আমি সচিবালয়ের জাস্ট পাশেই অফিস করি, সেই জন্য বললাম এটা। এইসব কুদ্দুস ভাইও আছেন, আমিন ভাইও আছেন, পুরো প্রেস ক্লাব জুড়ে, আমি কথাটা খুব দায়িত্ব নিয়ে প্রেস ক্লাব এলাকা জুড়ে, যেটা সচিবালয় থেকে শুরু করে হেন কোনো জায়গা খালি থাকতো না যেখানে হিজবুত তাহরির পোস্টার লাগতো না। কিন্তু কুদ্দুস ভাই সামনেই বসে আছেন। আমরা কিন্তু তখন ওগুলিকে দমন করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা তখন দেখেছি শস্যের মধ্যে ভূত। আমিন ভাই হয়তো বলবেন এটা অনেকে অনেক কিছু করেছেন, নট লাইক দ্যাট। এগুলিকে কিন্তু বিভিন্ন ভাবে ওভারলুক করা হয়েছে। ওভারলুক করা হয়েছে কি, তখন এগুলিকে ইগনোর করা হয়েছে। তখন কি করা হয়েছে, এগুলিকে ইগনোর করে আপনি গণতন্ত্রের শত্রুকে খুঁজেছেন, বা জঙ্গিবাদের শত্রুদের খোঁজেননি। কিন্তু আপনি আমরা জানি তো বিএনপির পোস্টার লাগাতে গেলে বিএনপির পোস্টারে কি বলা থাকতো, সর্বোচ্চ বলা থাকতো। একটা সময় পরে কিন্তু আর দেখা যায়নি কুদ্দুস ভাই যেটা রাইটলি পয়েন্ট করেছেন। এখন পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সবচাইতে শক্তিশালী যদি কোন সংগঠনের নেটওয়ার্ক থেকে থাকে জেএমপির পরে, এবং সেটা যদি সবচেয়ে বেশি মানে এলিট শ্রেণীর মধ্যে থাকে, কারণটা কি? এবং নট অনলি দ্যাট, এই যে আমরা আজকে দেখছি মাদ্রাসা থেকে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সুইচিং জঙ্গিবাদের, যে আমরা কিন্তু গভর্নমেন্টের পুরো ফোকাস ছিল এই গরিব মাদ্রাসা ছাত্রদের দিকে, এমন এবং গল্প প্রচলিত হয়ে গিয়েছিল কিরকম, যে ছোট বাচ্চাদের জিজ্ঞেস করতো তোমার কি কায়দা দেখছো নাকি, বলে যে হ্যাঁ কায়দা তো আছে, তো কোথায়, আমাদেরকে নিয়ে চলো, তোমাদের পুরস্কার দিব। তো ছোট ছোট বাচ্চা, তারা তো কায়দা বলছে, ওরা সঙ্গে আসে না আমাদের সঙ্গে কায়দা অনেক আছে। তো পুলিশ তো সঙ্গে সঙ্গে মনে করেন বিভিন্ন জায়গায় ফোন টোন করে যে অনেক কায়দা গ্রেফতার হবে, অনেক কিছু আছে, আমরা ওই জায়গা মাদ্রাসায় যাচ্ছি। বাচ্চারা নিয়ে গেছে, যায় বাই করছে, সমস্ত যত রকম কায়দা আছে ওখানে কিন্তু মাদ্রাসায় কিন্তু কায়দাকে আল কায়দা বলে। আপনি জানেন বোধ হয় যে কায়দা যেটা পড়ানো হয় একেবারে অ্যালফাবেটিক্যাল, যেটা আমরা আদর্শ লিপি বলি বাংলায়, ওরা বলে যেটা পড়ে, হ্যাঁ যেটা পড়ানো একদম মানে যেটা শুরু। তো ওরা সমস্ত ওই আল কায়দাগুলি নিয়ে তারা টেবিলের মধ্যে রাখছে। তো পুলিশরা অফিসার বলছে কায়দা কোথায়, এই যে স্যার এগুলি সবই তো আল কায়দা এখানে, লাইক দ্যাট, মানে অবস্থাটা ওই জায়গায় চলে গিয়েছিল। এবং আমরা দেখতাম বিভিন্ন জায়গায় অপারেশনে করে বলতো অমুকের ওই আজকে আনসারুল্লাহ বাংলা টিমের, তারপর বলতো যে কি বলে জেএমবির অমুক, আইএস এর অমুক, এরকম বিভিন্ন রকমের সমন্বয়কারীকে আমরা দুদিন পরে টিভিতে দেখতাম। আইএসটা বোধহয় অফিসিয়ালি এগ্রি করা হয়নি, এটা এখনো এগ্রি করা হয়নি, বাট এই গুলশান আর্টিজানের ঘটনার আগে অনেকবার এগ্রি করেছি, অনেক সমন্বয়কারী। আপনি শুনে আশ্চর্য হবেন, এই গুলশান আর্টিজানের ঘটনার আগে তিনজন আমি দায়িত্ব নিয়ে বললাম, 3 জন সমন্বয়কারী আইএসএফ স্টিল মামলা বিচারাধীন। এর মধ্যে 2 জন আবার রিলিজও পেয়ে গেছে, ওই যেটা বললেন আমিন ভাই আনঅফিসিয়ালি জামিনও পেয়ে যায়। এটাও কিন্তু হচ্ছে অনেক। তো এগুলি কেন শস্যের মধ্যে ভূত বললাম আমিন ভাই? এবং নট অনলি দ্যাট, আরেকটা ইগনোর করে বাড়তে দেওয়া হয়েছে, এটা কি আপনি বলছেন? কারণ আপনি বিএনপির কর্মী যখন পোস্টার লাগাতে যায়, পুলিশ ওয়াজ মোর অ্যাক্টিভ। তারা ওই পুলিশ ও বিএনপির কর্মীকে ধরতে গেছে ওই পোস্টার আটকানোর জন্য। একটু পোস্টার লেগে সারা দেশ ভরে ফেলে। এক্ষেত্রে আমি একটা মতামত দিতে চাই, সময় কিন্তু ওরা পার হয়েছে। আপনার একটা ইম্পর্টেন্ট বক্তব্য আপনি তুলে ধরেছেন যে রাজনৈতিকভাবে অ্যাক্টিভিটি পরিচালনা করতে যে জঙ্গি বিরোধী অ্যাক্টিভিটিতে দুর্বলতা দেখানো হয়েছে। তাই তো হয়েছে। নাইলে আপনি 7 বছরের জঙ্গি কেন এত পারবেন? আষাঢ়ে গল্প দিয়েছে যে আল কায়দার, এটা ওই হুজুররাই অনেক সময় বলেছে এটা আষাঢ়ি গল্প, এটার কোনো বাস্তবতা নেই। এবং তার বক্তব্যের মধ্যে সব রিজনটা খুবই স্পষ্ট। সেটা হচ্ছে কি, উনি একদিকে বলেছেন যে সরকার আল কায়দা নামে এভাবে গণহারে গ্রেফতার করেছে, আবার বলছে তাদের গ্রেফতার করেনি, গ্রেফতার করেছে বিএনপির পোস্টার লাগা দিকে। এটাই তো সব বিরোধিতার একটা জাজল্যমান প্রমাণ, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আমি যখন একটা মিথ্যা কথা
হুবহু বারবার আমার পক্ষে বলা সম্ভব না। ব্যারিস্টার পারভেজকে আপনার কাছে আপনার প্রশ্ন ছিল যে এটা প্রতিকারের উপায় কি। উনি প্রতিকারের উপায়টা একটা আষাঢ়ি গল্প দিয়ে শুরু করেছেন, শস্যের মধ্যে ভূত, এবং সেই আষাঢ়ি গল্পে উনি বলেছেন যে সরকার এইভাবে আল কায়দা গ্রেপ্তার করেছে, আইএসআই গ্রেপ্তার করেছে, তাই না? আবার উনি বলছেন সরকার আইএসআই আল কায়দা কাউকে গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে বিএনপির কর্মী যারা পোস্টার লাগাচ্ছে। আর উনি যে বলছেন যে হিজবুত তাহরীর পোস্টার লাগাতে গিয়ে গ্রেপ্তার হয়নি কেউ, উনি নেক্সট কোন দিন আসবেন আমার সাথে আসুক, আমি অসংখ্য পত্রিকা দেখাবো যেখানে পোস্টার লাগাতে গিয়ে হিজবুত তাহরীর কর্মী গ্রেপ্তারের অসংখ্য রিপোর্ট। সুতরাং এইভাবে সত্য থেকে অস্বীকার করে কোনদিন আপনি প্রলয় বন্ধ করেন। এরপরে নেক্সট স্টেপগুলি কি হতে পারে? আমি যেটা মনে করি সরকার সঠিক পথে আগাচ্ছে এবং এই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কোনো সম্ভাবনা নেই বহুবিধ কারণে। ওরা ভোগাবে অনেক, এতে কোনো সন্দেহ নেই, কারণ ওদের মধ্যে ওরা ভুল হোক শুদ্ধ হোক ওরা একটা মূল মেসেজটা তারা পেয়েছে না, ওরা একটা আদর্শবোধ নিয়ে আগাচ্ছে, সেটা হোক ভুল, কিন্তু ওরা সেটা সুতরাং ওরা ততক্ষণ এই আদর্শবোধ নিয়ে থাকবে যতক্ষণ না ওদের মধ্যে বোধোদয় হবে যে না এই আদর্শটা ভুল, এই আদর্শ ভুল। এটা আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার যারা এই জঙ্গিবাদ করছে, নিরীহ মানুষকে হত্যা করছে, পেছন থেকে চোরা গুপ্তা হামলা করছে, বিদেশিদের গ্রেপ্তার করছে, এরা কিন্তু সব প্রতিটি কাজই কিন্তু কাপুরুষোচিত একটা কাজ। দুনিয়ার কোন ইতিহাসে কোন কাপুরুষের বিজয়ের ইতিহাস নেই, রেকর্ড নেই। এখানে বাংলাদেশে জঙ্গিবাদের ক্ষেত্রে একই পরিণতি হবে, একই নিয়তি হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। আরেকটা বিষয় যেটা কুদ্দুস আফরাদ ভাই স্বীকার করেছেন যে বাংলাদেশে যেভাবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিটি শ্রেণী, আজকে একটা মা একটা বাবা যখন তার সন্তানকে কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটি চুজ করতেছে তখন আগেই তারা ঠিক করতেছে যে ওখানে এরকম কিছু আছে কিনা, কিভাবে দিব, এই যে নজরে নিয়ে আসছে, এটা কিন্তু খুবই ইতিবাচক একটা বিষয়। এই বিষয়টা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে কিন্তু এটা প্রতিকার করা ব্যক্তি সমাজ পর্যায়ে প্রতিটি জায়গায়। কারণ আমি কিছুদিন আগেও গ্রামে গিয়েছি, আমি সেখানেও দেখেছি একেবারে অজপাড়াগাত মানুষের, যেমন ধরেন এই যে মারজান গ্রেপ্তার হলো, মারজানের যাকে বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড অফ গুলশান হামলা, তার বাবা মা দুজনেই স্বীকার করতেছে হ্যাঁ আমার ছেলে যদি অপরাধী হয়, জঙ্গি হয়, আমরা বিচার চাই। এই যে একটা মানে নিজের সন্তানকেও, আর যারা যে সমস্ত জঙ্গিগুলো ইতিমধ্যে মারা গেছে কয়জনটা, কেউ তো কোনো মা বাবার লাশও নিতে যায়নি, এগুলো কিন্তু বিশাল একটা মেসেজ, ইম্প্যাক্ট সমাজে বিশাল একটা মেসেজ। এই মেসেজটা যখন অর্থাৎ তখন তাদের মধ্যে বোধোদয় হবে আমরা ভালো কাজ করলে আমার মা কেন আমার লাশ নিবে না, আমার বাবা কেন আমার লাশ নিবে না, নিশ্চয় আমরা খারাপ করছি। এই বোধোদয়ের মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে জঙ্গিবাদটা দমন করা এবং এটা নিশ্চিহ্ন হওয়া বাংলাদেশে খুব কঠিন বিষয়, কঠিন কাজ না, সবার সচেতনতার মধ্যে দিয়ে। কুদ্দুস ভাই আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা যে আলোচনা করছি খুব একটা দ্বিমতের কিছু নেই। আমার মনে হয় আমাদের দর্শকরা আমাদের সাথে একমত থাকবেন। তারপর আমি বলতে চাই পারভেজের কথার সূত্র ধরে, সেটা হচ্ছে যে এই সরকারের আমলেই হিজবুত তাহরীর বা ইত্যাদি ইত্যাদি বা বিগত জোট সরকারের আমলে ওই জেএমবির টানা বেসিক্যালি আফগানিস্তানে যখন আল কায়দা বা তালেবানদের যে ওইটারই বাতাস ওইখানে যখন গেল, বা ফিলিস্তিনে তার আগে যদি বলতে যাই, ফিলিস্তিনে যখন দূরের দেশ না আফগানিস্তান, এশিয়ার খুব যখন এখানে ফেরত হলো, বেসিক্যালি আমরা এইখানে বাংলাদেশে যেহেতু মিডিয়ার সঙ্গে আমি যুক্ত অনেকদিন থেকে, প্রায় 30-35 বছর হয়ে যাচ্ছে আমার, আমরা রিপোর্টিং করেছি এবং আমরা দেখছি যারা ফিলিস্তিন থেকে ফেরত যোদ্ধারা এখানে সেই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছে এবং তারা কি তারা নিজেরা সংগঠন করেছে এবং তাদের মধ্যে থেকেই কিন্তু হুজির সৃষ্টি এখানে, সেটা 91-92 থেকে শুরু হলো। হুজি তখন এটা বিশ্বাসই করে নাই। আজকের এই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলে যখন 76 কেজি 80 কেজি 79 কেজির বোমা পাওয়া যায়, অনেকে বিশ্বাস করেনি, এটা নিয়ে হাস্যকর মনে করেছে, কিন্তু আদতে এটা সত্য ছিল। একইভাবে আমাদের ওই উদীচীর সমাবেশে, সাংস্কৃতিক সমাবেশে হামলা, রমনার বটমূলে হামলা, এগুলো আমরা ভুলে যাইনি, ছিল, কিন্তু এত ভয়াবহ আকারে দেখা দেয়নি। একইভাবে যখন 2001 সালে জোট সরকার ক্ষমতায় আসলেন, তাদের উপর একটা বড় প্রেশার ছিল, তারা প্রথমে এটাকে সেইভাবে দেখেননি, আমি অন্যভাবে কালার করতে চাই না, তারা এটাকে সাধারণভাবে মেনে নিয়েছিলেন এবং পরে যখন দেখলেন এটা একটা বিস্ফোরক হিসেবে তারাও হস্তক্ষেপ করেছেন। এই গভর্নমেন্ট আসার পর আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন সেই সময় কয়েকজনকে ফাঁসি দেওয়া হলো এবং এই সরকার এসে 2009 থেকে খুব সাহসী অভিযান চালালো জেএমবির বিরুদ্ধে। চালানোর পর জেএমবি প্রায় নিষ্ক্রিয় হয়ে গেল। আমাদের পুলিশ বাহিনী, আসলে পুলিশ বাহিনীর একটু পারভেজের কথাও ঠিক আছে, পুলিশ বাহিনী খুব জোরে সোরে বলতেছিলেন যে জঙ্গিবাদ এখান থেকে শেষ হয়ে গেছে। জঙ্গিবাদ আসলে শেষ হয়নি, ওরা একটু দম নিচ্ছিল, রেস্ট নিচ্ছিল, ওরা কিন্তু সংগঠিত ছিল। এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে ইরাক সিরিয়ার ঘটনা, আসলে বৈশ্বিক বাতাস তো আমাদের এখানে লেগেছে, এটা অস্বীকার করার উপায় নেই।
যেহেতু মুসলিম অধ্যুষিত একটা দেশ, এখান থেকে কর্মী সংগ্রহ অনেক অনেক জঙ্গিদের জন্য রেঞ্জের মধ্যে যাদের হোক, সুতরাং এটা তাদের একটা টার্গেট স্থল ছিল এবং সেই জায়গাটাতে কাঁপুনি দিতে তাদের অনেক স্বার্থ আছে। আমি বারবারই বলছি, তারা যে এখানে শুধু কয়েকটা ঘটনা ঘটাচ্ছে তা না, এখানে তাদের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে, এখানে তাদের রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। এবং বর্তমান সরকার বিশেষ করে এই যে হোলি আর্টিজান ঘটনার আগেও কয়েকটা ঘটনা খুব শক্ত পদক্ষেপ নিচ্ছে, নেয় না তা না। যখন ওই কুনি ও হুসিকে মারা হয় বা ওই যে ইতালির বিদেশিদেরকে মারা হয়, এদেরকে যে ধরা না, আমরা তো এখন দেখতে পাচ্ছি সেই সময় পুলিশ এই তদন্ত করে যাদেরকে চার্জশিট মুক্ত করেছিল তারাই এখন দেখা যাচ্ছে তারা স্বীকারও করতেছে, তাদের কেউ কেউ ধরা পড়ার পর যে তারাই করছে। আমি যেটা বলতে চাচ্ছি যে পুলিশ বাহিনীর সাথে যখন জনগণ এক হয়ে যায় সেটা এগোতে পারবে না। এই যে কোনো মতবাদী হোক, আমি একটা কথা বলছি, কোন অশুভ জিনিস, কোন অশুভ শক্তি কখনোই বিজয় লাভ করতে। আমরা শেষের দিকে একেবারে কারো কোনো খুব প্রেসিং পয়েন্ট থাকলে শেষ করে দিতে চাই, সেটা হচ্ছে যে আসলে কি আমাদের কিন্তু খুব যেটা যেটা বললেন আসলে হিজবুত তাহরীর ব্যাপারে বিগত গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট, এখন আমি হিজবুত তাহরীর ব্যাপারে যেটা হচ্ছে গভর্নমেন্ট কিছুটা বন্ধ করা হবে, এটাও সত্য যে হিজবুত তাহরীরকে এখনো কালার করা হচ্ছে না। হিজবুত তাহরীরকে আমাদের দমনে রাখতে হবে। যেটা সবচেয়ে আমি যেটা মনে করি এটা তো আছে এগুলি ব্যাপার, এখন এই জঙ্গিবাদের কথাটা কারণে, জঙ্গিদের অ্যাক্টিভিটিজের কারণে, আমাদেরও সেখানে অ্যাটেনশনের কারণে আমরা কিন্তু অনেক কিছু দিকে কিন্তু পিছিয়ে পড়ছি এবং অ্যাটেনশন দিতে পারছি না। আজকে দেখবেন যে একটা রিপোর্ট বের হয়েছে, আমি ঠিক এই করতে পারছি না, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স, এটা কি বলে এটাকে, একটা এটা হচ্ছে যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, ইউডি প্রতিবেদন দিয়েছে যে সারা বিশ্বের 140টা শহরের মধ্যে ঢাকার পজিশন হচ্ছে 137। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কন্ডিশন। দামেস্কের সঙ্গে আমরা এখন হন্ডুরাসের সাথে আমরা এখন মানে কম্পিট করছি। এই দিকগুলোতে নজর দিতে হবে। আমাদের হচ্ছে কি মানে এটা করতে যে আমাদের বাকি জিনিসগুলি এমন ভাবে আইসোলেট হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু অনেক 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 পিছনে পড়ে যাচ্ছি। আমরা শেষ করতে চাই, এই জায়গায় আমি যোগ করে দিতে চাই, সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো আছে এগুলো কিন্তু বেসিক্যালি এইসব জঙ্গিবাদ যে সমস্যাটা, সরকারকে কিন্তু তার রাজনৈতিক জায়গায় কিন্তু বাধা দিচ্ছে। এবং আমি মনে করি সরকার এইটা সামাল দিয়ে এবং তার যে উন্নয়নের ধারাবাহিকতা নজর দিতে হবে। এটাকে আপনার এটা তো সরকার তো জঙ্গিবাদকে দমন করার জন্য কঠোর হয়েছে, তার মানে এই নয় যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেমে যাবে, স্থবির হয়ে গেছে, আমরা সেটা চাই না, থেমে গিয়েছে। প্রতিদিনই কিন্তু যেমন গত কয়েকদিন আগেও আপনার যাত্রাবাড়ি থেকে কাজপুর ব্রিজ পর্যন্ত 8 লাইনের রাস্তা ওপেনিং হয়েছে, কাজ কিন্তু সমানে চলছে। সুতরাং সরকার, দেশ এগুচ্ছে, সরকারের নেতৃত্বে ভবিষ্যতে এগোবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। আমরা চাই যে প্রত্যেকের এই ক্ষেত্রে এক ধরনের অবদান বা এক ধরনের কর্মকাণ্ডের কারণে সেই বিষয়গুলো কাজ করবে। এবং আমি একটু একেবারে শেষের দিকে একটা দুটো পয়েন্ট একটু যোগ করতে চাই। যেমন ধরেন আমরা যখন কথা বলছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের একটা তথ্য যেটা গণমাধ্যমে কভার করেছে যে প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা, যেটা পারভেজ ভাই বলছিলেন, আমাদের হাতে একটা সময় আছে যে মাদ্রাসা থেকে শিফট করা হয়েছে, যেটি বেসরকারি কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু আমিন ভাই আপনি ফলো করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয় আজকে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি দুটি নাম বেশি এসেছে, তার অর্থ এই না যে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, 90টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সবগুলো নেই, তার মানে এই নয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। আসলে এটা হচ্ছে কি মানে কোন একটা বিষয় স্পেসিফিক করে এখান থেকে জঙ্গি আসছে এটা ভাবার কোনো কারণ নেই। এটা টার্গেট করছে না, কিন্তু আমি আমার যেটা আগ্রহ জানার যে আপনি যেহেতু সরাসরি সরকারি দলের রাজনীতির সাথে জড়িত আছেন, যে মাঝখানে ছাত্র সংগঠনগুলি বলল যে তাদের অ্যাক্টিভিটি সেখানে বাড়াতে হবে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা যেটা জানি যে কোনো ছাত্র রাজনীতি আপাতত অফিসিয়ালি সেখানে নেই। এই 90টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কোন সলিউশন আনতে পারে কিনা? শোনেন, ছাত্র রাজনীতি হয়তো বা একটা রেজাল্ট হবে, কিন্তু ছাত্র রাজনীতি ওখানে গেলে যে নির্মূল হবে এটা ভাবার কোনো কারণ। আপনি দেখেন ইউরোপ আমেরিকাতে কোথাও কিন্তু ছাত্র রাজনীতি নেই ওইভাবে, তো ওখানে কি জঙ্গিবাদ হচ্ছে না? ওখানে কি কোনো হচ্ছে না? আপনার মধ্যপ্রাচ্যে যে জঙ্গিবাদ সিরিয়াতে হচ্ছে, ওখানে কি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা এরকম কিছু আছে? ওখানে কি হচ্ছে না? এটা স্পেসিফাই করার কোনো জায়গা নেই যে মাদ্রাসায় পড়লে জঙ্গি হবে, বেসরকারি নর্থ সাউথে পড়লে জঙ্গি হবে, অথবা সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে জঙ্গি হবে, অথবা কওমি মাদ্রাসায় পড়লে জঙ্গি হবে। স্পেসিফিক এরকম কিছু নেই। এটা হলো সিগনিফিকেন্ট এবং খুব রাইটলি বলেছেন। এবং এটাই কিন্তু গত 7টি বছর, আমি যেটা বলছি 7টি বছর এটাই হয়েছে। আমরা পিন পয়েন্ট
করে বলে দিতাম যে মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন হচ্ছে। আমাদের অনেক আলোচক, অনেক সরকার সমর্থক নেতা কর্মীরা জোর দিতে যে চাই মাদ্রাসা থেকে নাকি জঙ্গি বের হয়ে আসছে। এই কথাগুলি বলার জন্য কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা অ্যাটেনশনটা ওদিকে সরে গেছে। অবশ্যই। এবং দেখেন মাদ্রাসাতে আজকে দেখা গেছে যারা যারা জড়িত 99% অফ দে ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি। তার মানে এটা না কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি দেয়ার সো মেনি মাস্টার মাইন্ড ইজ ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। হয়তো আপনি সিনিয়র কাউকে মাস্টার মাইন্ড ধরেন তাহলে হোয়াট ডিড হি পাস? সেই হিসেবে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী বা কোনো ইউনিভার্সিটি পাস করেছে। তার মানে তখন প্রাইভেট শোনা করে সে পাবলিকে পড়াশোনা করেছে। আমার কথাটি হচ্ছে কি যে গভর্নমেন্টকে এটাকে মিন করতে হবে। এখন মিন করা অর্থটা যে আপনি ধরে নিয়ে ক্রস ফায়ারে মেরে ফেলবেন। আমার কথা হচ্ছে একটি অন্ততপক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই গভর্নমেন্টের পক্ষ থেকে, যাতে জনগণ বুঝতে পারে গভর্নমেন্ট ইজ এন্টারটেইনিং অ্যাজ এ লিগ্যাল প্রসেস। এই জায়গাটা কিন্তু তাহলে হবে কি পুরো ফ্রেমটা জনগণের সামনে চলে আসবে যে হু ইজ বিহাইন্ড দ্য বার, কারা করেছে, ফান্ডিং কারা করেছে। আমি একটু দেখি বারবারই দেখছি প্রাইম সাসপেক্ট মারা যাচ্ছে এভরি তাহলে টাইম। এক্সাম্পলারি পানিশমেন্ট করতে আমি যেটুকু জেনেছি প্রাইম সাসপেক্ট বা যারা এই কাজগুলো করতেছে, আমি আগেও বলেছি এখনো বলছি, ওরা তো ফার্মলি বিলিভ করতেছে কিল আস। আমি কিছুই বলবো না, আমাকে কিল করো, আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে ধরার ক্ষেত্রে তাড়াতাড়ি কিল করা হবে তাড়াতাড়ি বেহেশতে যাবো, আমি কিছু বলবো না। সেটা যেমন আমি যেটা জানি একজন ব্লগারের হত্যাকাণ্ডে একজনের ফাঁসির রায় না হয়ে তার হয়েছে যাবজ্জীবন, সে আফসোস করতেছে যে আমাকে কেন বেহেশতে পাঠানো দেরি করা হচ্ছে। না, কিন্তু ধরা যাক একজন ধরা পড়ার পরে তাকে নিয়ে যখন খুঁজতে যাওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পরে আমরা জানতে পারি সে মারা গেছে। মারা যেতে পারে। আমার কথা হচ্ছে কি আজকে হঠাৎ করে এই জঙ্গিতে যে আমার এত প্রেমের দরকার কি? ও যখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যেটা বললেন আমার ওই জায়গাটা একটু দ্বিমত আছে। প্রাইম সাসপেক্ট আমার মনে হয় এখনো হয়নি। না, কিন্তু বেশ কয়েকজনকে বলা হয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডে যিনি 1 নম্বর কিন্তু না, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ইংরেজি বলেছি মাস্টার মাইন্ড বলে যাদেরকে প্রচার করছে এখন পুলিশ করে, আপাতত সে যতটুকু দেখে ততটুকু সে করে। তার কাছে এখন এই গ্লাসটা হচ্ছে মাস্টার মাইন্ড, কিন্তু এই গ্লাসকে ইন্ট্রোগেশন করার পর সে যখন পায় আর বড়টা, তখন সে বড়কেই বলে। এখন আমার মনে হয় মারার প্রয়োজন আছে, ফাইন্ড আউট হয় না। মাস্টার মাইন্ড ফাইন্ড আউট করলে আর একটু দ্রুত। মাস্টার মাইন্ড পান নাই বলে ছোটগুলিকে মেরে ফেলছেন কেন? মেরে ফেলছে আমি যে ছোট হোক বড় হোক অপরাধীকে প্রসিকিউট হয় না, তাহলে আমরা জানতে পারি কারা পিছনে আছে। মারাকে আমি সাপোর্ট করছি না, বা এটাও সত্য যে যেটা আমির ভাই বললেন, তারা মৃত্যু সে তাকে কেন যাবজ্জীবন দেওয়ার জন্য সে আফসোস করতেছে। তাহলে কি আমরা তাদেরকে যাওয়ার জন্য কি আমরা ত্বরান্বিত করছি? আমাদের দায়িত্বটা কি? পুলিশকে অবিশ্বাস পুলিশ যখন বলে যে তাদেরকে পয়েন্টটা নিয়ে শেষ করতে চাই, যে লোকটা মনে প্রাণে ডিসাইডেড হয়ে গেছে যে আমি কিছু বলবোই না, আচ্ছা, এবং আমি মানুষ খুন করতে থাকবো, তাকে বাঁচিয়ে রাখার যুক্তিটা কি? আমি একটা লাইন যোগ করতে চাই এখানে, খুব সংক্ষেপে আমরা শেষ করতে চাই। এই যে আমি পত্রিকার এবং টেলিভিশন রিপোর্টের পুলিশের বরাত দিয়ে যে রিপোর্ট হয়েছে, রিপোর্টের উদ্ধৃতি দিয়ে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে তাদেরকে ইন্টারোগেশন পর জানা গেল যে তারা কোন অবস্থায় তারা সবকিছু জানিয়েছে এবং তারা মরার জন্য প্রস্তুত। তারা বলতেছে কেন আমাদেরকে, আমরা মরতে চাই, আত্মহত্যা দিতে চাই। এটা কোনো সলিউশন না, আসলে কোনোভাবেই এটা সলিউশন না। কিন্তু কথা হচ্ছে যে দেখেন লং টার্মের সলিউশন না, ল্যাকিংস হচ্ছে যে আমরা এখনো কিন্তু খুব যে ভিতরে ঢুকে গেছি সেটা আমি বলবো। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো কথা বলতে চাইবো পরে। আজকে আমরা সময়ের কারণে তিনজনকে ধন্যবাদ জানাবো, ব্যারিস্টার পারভেজ, আমিনুল ইসলাম আমিন এবং কুদ্দুস আফরাদ। এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতে চাই।